নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার নজর রাখতে হয় বাংলার খবরে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় নেই দিলীপ ঘোষ, যা নিয়ে রীতিমতো একটা শোরগোল সৃষ্টি হয়ে গেছে। একদিকে আজকে প্রধানমন্ত্রীর সফর বাংলায় রয়েছে, কিন্তু সেখানে কেন ব্রাত্য রয়েছে দিলীপ ঘোষ? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ তিনি প্রাক্তন সাংসদ, একই সঙ্গে বর্তমান সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি, এবং রাজনৈতিক মহলে চলছে এ নিয়ে নানান জল্পনা। সক্রিয় কর্মী হিসেবেও কেন প্রধানমন্ত্রীর সভায় প্রাক্তন রাজ্য সভাপতি নেই, এমনটাই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপর তিনি কি জানিয়েছেন আজ, দিলীপ ঘোষ কি বললেন এই বিষয়কে কেন্দ্র করে, শুনুন। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। আজকে তো আপনার সবাই সুকান্ত মজুমদার, শুভেন্দু, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপি। সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গে আছি। না, এটা আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা 77 পর্যন্ত তুলেছেন, সাংসদের সংখ্যা 18 পর্যন্ত তুলে দিয়েছেন। আপনার যে এফোর্ট, আপনার যে অবদান, সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে? স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে, পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি, আমাদেরও সম্মান বেড়েছে। বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে, সবাই তাদের যোগদান দেবে। আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা, সেটা পার্টি তাদের দেয়। দিলীপদা, আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ, আপনি প্রচন্ড এনার্জেটিক, ভালো বক্তা। আপনার হাত দিয়ে দল ওই পর্যায় পর্যন্ত উঠে গেছিল, তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না। পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে। তারপর নির্বাচনের জন্য সবাইকে, যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, অনেক বিজেপি নেতা গিয়েছিলেন, কিন্তু আপনার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন? অনেকে যোগাযোগ রাখেন, অনেকে দেখাও করছেন। এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে। যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে থাকেন, তাদের তো ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, দিলীপ ঘোষ পার্টির জন্য লড়াই করেছে। আর তারপরেও আমি যেন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি একেবারে এই বয়কট, আপন পর কোনোদিন বিশ্বাস করিনি, আগামী দিনেও করবো না। আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছে, পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে, ডিসিপ্লিনের সঙ্গে আছে। আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে, এটা চলবে না ওটা চলবে না। বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, এবং তিনি বলছেন যে তিনি সাধারণ কর্মী, যারা নেতা রয়েছে তারাই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে। এবং বৃহস্পতিবার যেখানে মোদীর সভায় রীতিমতো আমন্ত্রণ না পাওয়ায় এবার তিনি মুখ খুলেছেন বিজেপির একদা রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে মোদীর সভায় কেন ডাক পাননি এই বিজেপি নেতা, যা নিয়ে রীতিমতো একটা শোরগোল সৃষ্টি হয়ে গেছে। তবে দিলীপ ঘোষ এদিন বলেছেন যে উত্তরবঙ্গের কর্মসূচি আছে, ওখানকার কর্মীরা থাকবে, কলকাতায় যখন আসবে তখন আমরা থাকবো। যারা পদাধিকারী আছে তাদের প্রোটোকল থাকে যে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। তারপর দিলীপের ক্ষেত্রে তিনি আরো বলেছেন যে আমি কোনো পদাধিকারী নই, তবে আমি সাধারণ এক কর্মী। যদি দল আমাকে ডাকে আগামী দিনে, তবে অবশ্যই আমি সাড়া দিয়ে সেই ক্ষেত্রে আমি
ছুটে যাব দলের জন্য, এমনটাও কিন্তু আজ বলতে শোনা গেছে দিলীপ ঘোষকে। তবে কি দলের মধ্যে কোন রকমের তার ফাটল সৃষ্টি হচ্ছে কিনা জানিয়ে রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয়, এরপর সেক্ষেত্রে আজ সকালে তিনি প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এই কথা বললেন। এবং এই প্রসঙ্গে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? আজকে একদিকে প্রধানমন্ত্রীর সভা এবং সেই সভাতে রীতিমতো আমন্ত্রণই পাননি বিজেপি নেতা, একসময়ের দাপটে নেতা বলা চলে। তাহলে এই বিষয়টা নিয়ে এখন কি বলবে তুমি? একেবারে দেখো, অপারেশন সিন্দুরের পর প্রথম বঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই সভায় গেলেন না কে, পশ্চিমবঙ্গের একদা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, তিনি কিন্তু অনুপস্থিত থাকলেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যারা জানিয়েছেন যে সভাপতি উত্তরবঙ্গে সভা হচ্ছে, তাই উত্তরবঙ্গের সমস্ত নেতারাই থাকবেন এবং পদাধিকারী বলে রাজ্যের যারা মূল দায়িত্বে রয়েছেন সেই সমস্ত নেতারা থাকবে। তবে তিনি এটাও জানান যে দল তাকে সাংগঠনিক ভাবে কোনোদিনও কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্ব তিনি কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি তিনি এও বলেন আক্ষেপের সুরে যে দলের কর্মী রয়েছেন, তিনিও একজন সাধারণ কর্মী, তাই সাধারণ কর্মীদের পাশে তিনি থেকে মাঠে ঘাটে লড়াইটা করেন, তাই সভামঞ্চে যাওয়ারটা কোনো বিষয় নয়, এই বিষয়টা তিনি জানিয়েছেন। যদিও তার এই কথাতে একেবারে চাঙ্গা করার বার্তা দিলেও কোথাও একটা দিলীপ ঘোষ যেন কোন ঠাসা হয়ে পড়ে এসে তেমন ছবি কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। কারণ দীর্ঘদিন পর নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সভা করতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন তার জায়গায় প্রশাসনিক সভা এবং রাজনৈতিক সভাও রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু সেখানে দিলীপ ঘোষের একটা অনুপস্থিতি অন্যরকম বার্তা দিতে চলেছে। যদিও তিনি বিষয়টিকে একেবারে আমল দিতে নারাজ, তিনি জানিয়েছেন যে দল তাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি পালন করেছেন। স্বাভাবিকভাবেই এখন তিনি রাজ্যের যে মূল পদাধিকারী, সেই পদাধিকারী বলে তিনি নেই, তাই স্বাভাবিকভাবে তাকে দান দেওয়া হয়নি। তবে এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যখন শুভেন্দু অধিকারীও তিনি জানিয়েছেন যে না, একেবারে এটা উত্তরবঙ্গের বিষয়, এই বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না। পাশাপাশি কিন্তু তিনি আরো বলেছেন রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা তারা যে বেহাল হয়েছে সেটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তবে আজকে নরেন্দ্র মোদীর বৈঠকে দিলীপ ঘোষে কার্যত না যাওয়া কোথাও একটা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে কি মনে হয় আগামী দিনে ধীরে ধীরে কি ব্রাত্য হতে চলেছে এই বিজেপি নেতা? একেবারেই তো স্বাভাবিকভাবেই বিজেপির যে সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই চলছে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে সাংগঠনিক স্তরে রদবদল হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে, সেই দায়িত্ব কিন্তু প্রত্যেককে সমানভাবে পালন করতে হবে, এমনটাও কিন্তু দিলীপ ঘোষ জানেন। তবে আজকের যে প্রধানমন্ত্রীর সভা, সেই সভাতে কোথাও যেন মনে হলো যে স্থান পাওয়াটা দিলীপ ঘোষের একটা প্রয়োজনীয় ছিল। সেই জায়গায় স্থান না পেয়ে কিন্তু কোন টাকার যে সাময়িক বার্তা সেটা কোথাও মনে হচ্ছে দেওয়া হলো বলে মনে করছি। একেবারে এই যে আজকে বর্তমান সময়ে দিলীপ ঘোষকে ব্রাত্য রাখা, অন্যদিকে কিছুদিন আগের ছবি যদি আমরা দেখি যে দীঘাটা জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক কিংবা তার পাশে থাকার যে ছবিটা ভাইরাল হয়েছিল, তারপর থেকে কি দল তার ক্ষেত্রে মুখ ঘুরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে? একেবারে, কারণ সাধারণত একটা বিরোধী দলের যারা লিডার থাকে তারা শাসক দলের মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতামন্ত্রীরা যেই বৈঠকে উপস্থিত রয়েছে বা যেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক বা প্রশাসনিক হোক, সেখানে যদি বিরোধী দলের প্রধান মুখ্যমন্ত্রী একসময় ছিলেন তিনি গিয়ে সেখানে যান, তো স্বাভাবিকভাবে সেখানে একটা অন্যরকম বার্তা যায় সাধারণ মানুষের কাছে। তো কোথাও ওই যে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের যে উদ্বোধনের দিন যাওয়া, এটা কোথাও একটা তার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়ে গেল কিনা, যেমন রাজনৈতিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনই কিন্তু বিজেপি দলের পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে তিনি তার একেবারে যে নিজের দাবি, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন, যে তিনি বলছেন যে আমি যে কাজ করে যাচ্ছি দলের একনিষ্ঠ হয়ে সেই কাজ কিন্তু করে যাবো আগামী দিনেও। সেই কাজ করে যেতে যেতে যদি আমার কোনো সমস্যা হয় আমি অন্য কোনো রাজনৈতিক দলে যাব না, রাজনীতির দিকে প্রয়োজনে সন্ন্যাসও নিতে পারি। তবে বিজেপির যে সাংগঠনিক সিস্টেম, যে পদ্ধতি আমরা দেখেছি আগামী দিনে নতুন করে এই যে অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে তাদের সাংগঠনিক প্রক্রিয়া শেষ করে 26-এর নির্বাচন করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দিলীপ ঘোষকে রাজ্য রাজনীতির কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তখনই হয়তো বোঝা যাবে দিলীপ ঘোষের উপর দল ভরসা রাখতে চলেছে। নতুবা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি প্রধানত দিলীপ ঘোষ কার্যত পিছিয়ে পড়েছেন।
তবে বিজেপির মতো একটি সাংগঠনিক দলে সেখানে রাজ্যর যারা নেতৃত্বরা রয়েছে তাদের ইচ্ছাতেই তো সবকিছু হয় না, বিশেষ করে নির্ভরশীল হতে হয় কেন্দ্রীয় নেতৃত্বদের উপর। এবার কি তবে দিলীপ ঘোষের ক্ষেত্রেও একই ছবি? কারণ সেখানেও কি তবে কেন্দ্রীয় নেতৃত্বদের ইচ্ছাকৃতভাবে এবার দিলীপ ঘোষকে আস্তে আস্তে দল থেকে এবার একটা বলা চলে যে সরিয়ে নেওয়ার প্রয়াস শুরু হয়েছে? হ্যাঁ, একেবারেই। কারণ আমরা জানি যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে নির্বাচনী বৈঠক হয় এবং নির্বাচন হয় সংগঠনের কর্মীদের নিয়ে, সেই সংগঠনের কিন্তু তারা কাজের দায়িত্ব নির্বাচিত করে তারা সাংগঠনিক দায়িত্ব দেন। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোথাও একটা তারা ডিফেন্সিভ খেলছেন। কারণ দিলীপ ঘোষ থেকে রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার রাজনীতিটা তিনি করেছেন। তো হয়তো এখন কোথাও তাকে কিছুটা সময় দেওয়া হচ্ছে এবং তার যে গতিবিধি সেই উপরেও নজর রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ আমরা দেখেছি যে তার বিভিন্ন সময় যে বিভিন্ন মন্তব্য, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। তো এখন দেখার বিষয় যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা কোথাও কি দিলীপ ঘোষকে সময় কিছুটা দিয়ে দেখছেন যে তার আগামী দিনের গতিপথ বা গতিবিধি বা রাজনৈতিক যেটা কর্মকাণ্ড কোন দিকে যেতে চলেছেন, কিছুটা হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে দেখছেন। তবে ঠিক আপনারা ঠিক দুর্গা পুজোর ঠিক আগে অর্থাৎ ঠিক পুজোর সময় সমন্বয়ের মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু বিজেপি তারা তাদের যে নির্বাচনী প্রচার এমনটাই শুরু করবেন। অন্তত শুভেন্দু অধিকারী বক্তব্য দিয়ে সেটা স্পষ্ট রয়েছে। তবে এখন দেখার বিষয় যে এই কদিনের মধ্যে বা 1-2 মাসের মধ্যে সাংগঠনিক রদবদল হয় কিনা, নেতৃত্বের পাশাপাশি দিলীপ ঘোষকে কতটা রাজনৈতিক ভাবে কাছে লাগাতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা কিন্তু এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে যদি বলতে হয় যে 2024 লোকসভা ভোটে আসন বদলের পর থেকে কিন্তু দলের থেকে একটা দূরত্ব বাড়ছিল দিলীপ ঘোষের। তারপর সংসদীয় আসন বদলে দেওয়া নিয়ে রীতিমতো মুখ খুলেছিলেন এই বিজেপি নেতা। এরপর দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কথা বলার ছবি প্রকাশ্যে আসতেই সেই চিরে যেন রীতিমতো ফাটল ধরতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমিত্র খায়ের মতো তাবড় তাবড় নেতারা সেই সময় মুখ খুলেছিলেন। তারপর আজ প্রধানমন্ত্রীর সভাতে ডাক পাননি তিনি। দলের মধ্যে কি সত্যিই তার এবার ব্রাত্য হতে শুরু করেছে দিলীপ ঘোষ? সেখানে কি কেন্দ্রীয় নেতৃত্বদের আঙুলি হেলেন চলছে, নাকি আগামী দিনে দিলীপ ঘোষও তার দল পাল্টাতে শুরু করবে? সেটাও কিন্তু সময়ের অপেক্ষা। তবে রাজনৈতিক মহলে বাংলায় ইতিমধ্যেই শোরগোল সৃষ্টি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।